যে লোক ইউনূস সরকার আসার পর তার প্রশংসা করলো, তারা এখন কেন করে না? তারাই পেরেছিল। তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল। যে অভ্যুত্থানটা হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে, এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত, এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হবে, এবং এদেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কি। এবং আমি মনে করি একটা গণ আন্দোলনের জন্য এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এখন কথা হলো কারা করেছে এগুলো, এই লোকগুলো কারা? ওদের আপনারা সবাই চিনেন, কিন্তু এই লোকগুলো কিন্তু অচেনা কেউ না। এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমি 2-3টা নাম বললাম, আরো এরকম অনেক নাম কিন্তু আছে। এরা কিন্তু এখন এদের অনেককে হয়তো আমিও ব্যক্তিগতভাবে ওরা পছন্দ করি না, কিন্তু আমার পছন্দ না পছন্দ যায় আসে না। এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং একটা কমন ইস্যুতে, একটা কমন ব্যাপার থেকে হাসিনাকে সরাতে হবে, এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা, তারা মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারা পেরেছিল এবং তারাই পেরেছিল। তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল। এখন তারা কি ভাবছে? এখনো তাদেরকে আপনারা দেখেন, তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি? একবার ভাবেন, যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল, যে লোক ইউনূস সরকার আসার পর তার প্রশংসা করলো, তারা এখন কেন করে না? তারা কি কিছু চেয়েছিল যে ইউনূস সরকার তাদের কিছু টাকা পয়সা দিবে? চেয়েছিল? চাইনি। তারা কেন? তারা কি বিভ্রান্ত? এটা ভাবেন, তারা কি বিভ্রান্ত? অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন। তারা কি বলে, আমরা কি দেখি, আপনি কি দেখেন বাজারে গিয়ে, আপনি কি দেখেন রাস্তায় হেঁটে, আপনি কি দেখেন আমাদের উপদেষ্টাদের বক্তব্য শুনে। ভাবুন কি চেয়েছিলেন, কি পেয়েছেন, তারা এখন কি বলে, আমাদের ওনারা এখন কি বলে। এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি প্রতিদিনই বলি। তাহলে এখানে বলছি আমি, এই চিন্তাগুলো কিন্তু আমাদের করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, কেউ মসিহা না, কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না। যা কিছু করার আমাকেই করতে হবে। আমি যদি এখানে ভুল কিছু করতে থাকি, আপনারা আমাকে থামিয়ে দেবেন, ভাই আপনার এই পাগলামি আমি শুনতে চাই না, তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে না থামাবেন, আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি। মানুষকে থামাতে হবে, মানুষকে বলতে হবে এনাফ, আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে, আর বলেন না, কাজটা করে দেখান। সেই কাজটা কি হচ্ছে? কাজটা হচ্ছে না। এই যে আমাদের আশরাফ কাসের বলেন গোলাম মুর্তজাকে ওখানে পাঠানো হয়েছে, সেরকম আমি হ্যাপি না, আমি আনহ্যাপি। আমি আনহ্যাপি কেন? আমি গোলাম মুর্তজার মতো একজন সরব সাংবাদিককে বাংলাদেশ থেকে হারাবো। গোলাম মুর্তজা কিন্তু কাউকে তেল দিয়ে চলে না রে ভাই। আমি তাকে দেখেছি, সরকার কোনো সমস্যা করেছে, সেটা প্রতিবাদ করেছে। আগামীতে যেই সরকারে থাকুক, সে কে ABCD যেই থাকুক, সে প্রতিবাদ করতো। সে আমাকে যে প্রতিবাদ করতে পারবে? পারবে না। তার সে সরব আমি দেখতে পারবো? আমি সাংবাদিক গোলাম মুর্তজাকে হারালাম, আমি এটা হারাতে চাই না। এবং যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন কি হবে? আবার তার পলিটিক্যাল লোক, ওনার অযোগ্যতার কারণে না, কিন্তু নিজের লোকটাকে ওখানে ঢোকানোর জন্য মুর্তজাকে ফিরে আসতে হবে। তখন সবাই বললো আপনি তো ওই দলের, আপনি ওই চাকরি করেছেন, ওই সুবিধা নিয়েছেন, এখন আবার ই বলেন কেন, কথা বলেন কেন? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কথা একটাই, পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে। আল্লাহ পাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছে, এটাই বলতে চাই, এটাই বলতে হবে। আপনাকেও বলতে হবে, আমাকেও বলতে হবে, সবাইকে বলতে হবে। যখন সবাই কথা বলবেন, তখন দেখবেন একটা ফল আসতেছে। আর যদি সবাই শ্রোতা হয়ে যান, সারা জীবন যদি শুনেই যাবেন, বক্তা নিজের স্বাধীন মতো যা ইচ্ছা তা বলবে, কিছুই দিবে না, বলবে সব দিয়েছি। ভোট দিতে দিবে না, বলবে গণতন্ত্র দিয়েছি, ভাত ও ভোটের লড়াই আমিই করেছি, সে বলবে। আপনাকে শুনতে হবে। এই অবস্থার পরিবর্তন চাই। আমি মনে করি আপনারা সবাই কথা বলেন, এত ক্যামেরা দেখছি, আমার খুব ভালো লাগছে ভাই। এই জন্য বেশি বলে ফেললাম, কিছু মনে করেন না।